আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। আমরা এখন বসে আছি রাজশাহীর আইবাদের কাছে। আইবাদের কাছে আমরা একটা ট্রলারে উঠেছি। এই ট্রলারে করে আমরা রাজশাহীর চরাঞ্চল যে অঞ্চলগুলো আছে চরের, এটা ভারতীয় সীমান্তের কাছাকাছি যে চরাঞ্চল, এই জায়গাগুলো আমরা যাব। আমরা এই চরাঞ্চলে মানুষের জীবনযাপন এবং তাদের যে জীবন ব্যবস্থা এটা আসলে দেখার চেষ্টা করব। আমার সফর সঙ্গী হিসেবে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন ছোট ভাই আছে, জুবায়ের এবং কারিমুল। আমরা তিনজন মিলে রাজশাহী চরাঞ্চলে যাচ্ছি, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চরের প্রান্তিক মানুষদের সাথেই আমরা যাত্রা শুরু করেছি, যাতে তাদের ফিলিংসটা বোঝার জন্য। আমাদের ভালোই লাগছে। আমরা চাইলে হয়তো একটা সেপারেট বোর্ড ভাড়া করে নিতে পারতাম, তাহলে হতো কি এই জনজীবনের মানুষদের সাথে যাওয়ার যে ফিলিংসটা, এটা আসলে আমাদের হতো না। আমরা এই জিনিসটা মিস করতে চাইনি, যার জন্য এই চরাঞ্চলের মানুষ, সহজ সরল মানুষদের সাথেই আমরা আমাদের যাত্রা শুরু করেছি। দূরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিবাদ। আমরা কিছুক্ষণ আগে টিবাদ থেকে ঘুরে এসেছি, আপনাদেরকে জুম করে টিবাদের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি। দূর থেকে, শহর থেকে একবার দেখে নিন। আমরা এখন বোটে করে সেই শহর অতিক্রম করে চরের দিকে অগ্রসর হচ্ছি। সীমান্তবর্তী চর, এখানে প্রতিনিয়ত মানুষকে সংগ্রাম করে চলতে হয় সেই চরের জায়গাটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ঢেউয়ের প্রবৃদ্ধি কিন্তু বেড়ে গিয়েছে। এখন যে পদ্মার যে রূপ, তার কিছুটা আমরা এখন উপলব্ধি করতে পারছি। ইতিমধ্যে আমাদের ট্রলারের স্পিড কমিয়ে দেওয়া হয়েছে এই ঢেউগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য। ঢেউগুলোকে আসলে সাবধানতার সাথে অতিক্রম করতে হয়, তাড়াহুড়ো করতে হয় না। আমাদের যিনি ট্রলার চালক তিনি বিষয়টি জানেন, এই জন্যই তিনি স্বাভাবিকভাবে আস্তে আস্তে চালাচ্ছেন ঢেউগুলো দেখে দেখে। এখানে নতুন করে চর পড়েছে, নদীর মাঝখানে আরেকটি চর। একসময় তো এই চরটিও বিশাল আকার ধারণ করবে, তখন এই নদীটি আসলে নাব্যতা হ্রাস পেয়ে যাবে, এই পর্যায়ে থাকবে না। আমরা ঘাটের প্রায় কাছাকাছি, আরেকটি বোট ছেড়ে যাচ্ছে, এটি রাজশাহী শহরের উদ্দেশ্যে যাচ্ছে। তাতে এই যে প্রতিনিয়ত আপনারা এখান থেকে শহরে যান, আপনাদের কি কি প্রতিবন্ধকতা আপনারা? দরকার অনুসারে ধরেন হয়তো কেউ ছাগল বেচতে যায়, কেউ মরিচ নিয়ে যায়, কেউ বাজার করতে যায়, কেউ দোকানের বাজার করে, বিভিন্ন রকমের যার যখন দরকার হয় সে তখন যায় সেভাবে। সবকিছু তো পাওয়া যায় না? না, সবকিছু পাওয়া যায়, শহরেই যেতে হয়। শহরে যেতে হয়। ধন্যবাদ চাচা আপনাকে। সবাই এখন ধীরে ধীরে নামছে। আসলে জার্নি এখানেই শেষ নয়, এখান থেকে বলা যায় যে আরেক প্রকার বিশাল এক জার্নি সম্মুখীন হতে হবে। বোটের উপর দিয়ে বোট পার হয়ে যাচ্ছি, লাফ দিতে হবে আমাদেরকে। বেয়ার গ্রিলসের মতো লাগছে কিছুটা নিজেকে, মনে হচ্ছে যে বেয়ার গ্রিলস যেভাবে করে প্রত্যন্ত অঞ্চলে যায় সেরকম লাগছে। ফুল ফ্রেশ এয়ার। চরে অলরেডি আমরা চলে আসছি, আর এখানে কাশফুলও আমরা দেখতে পাচ্ছি। সেই লাগছে কারিমুলের কাছে, দুজনই খুব খুশি। বাহ, গাছটা খুব সুন্দর দেখতে, অনেকটা পেয়ারা গাছের মতো। এগুলো সম্ভবত আকাশমণি, এগুলো এমনি এমনি হয়েছে, এগুলো সম্ভবত লাগাতে হয়নি। ওই বর্ষাতে বীজ ভেসে আসে এবং যেখানে সুবিধাজনক জায়গা মনে হয় সেখানে এই গাছগুলো গজে ওঠে। তো এখানে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি। দোকানদারের বাড়িটাও অবশ্য ওই যে দূরে টিনের বাড়িটা দেখা যায়, এটাই দোকানদার বাড়ি জানতে পারলাম তার সাথে কথা বলে। Over there, a long distance. আমরা অলরেডি কাফেলা থেকে পিছিয়ে গিয়েছি। আসলে তাদের মতো করে আসলে আমরা হাঁটতে পারবো না, এটা স্বাভাবিক। তারপর চেষ্টা করছি তাদের সাথে সমন্বয় রেখে। সুন্দর ফুল, সেটা একদম ডানাতে। দর্শক বন্ধুরা দেখুন, আসলে চরটা এতটাই দুর্গম যে এখানে কোনো রকম পরিবহনের সুযোগ সুবিধাই নেই। প্রতিনিয়ত এই মানুষগুলোকে এইভাবে করে আসলে যাতায়াত করতে হয়। আপনারা ভাবুন, দূরে ওই যে কালো
গাছগুলো দেখা যাচ্ছে, মানে সবুজ গাছগুলো দূর থেকে কালো কালো লাগছে। সেই জায়গা পর্যন্ত তাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে, এটা প্রতিনিয়ত করতে হয়। এখন একটা সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো খুব সহজেই যেতে আসতে পারবে, কিন্তু একজন অসুস্থ মানুষের পক্ষে এইভাবে করে যাতায়াত করে শহর থেকে ট্রিটমেন্ট নেওয়াটাও বিশাল কষ্টের ব্যাপার। আমরা যে পথ দিয়ে হাঁটছি এই পথে সম্ভবত একটা ট্রাক্টর গিয়েছে, কাদা হয়ে গেছে, একদম কাদা, এঁটেল মাটি, স্বাভাবিকভাবে পিচ্ছিল। আমাদেরকে একটু সাবধানতার সাথেই হাঁটতে হচ্ছে, দেখে দেখে কোথাও কোথাও পানি জমে আছে। আর আপনারা কাশফুল দেখতে পাচ্ছেন, কাশফুলের সৌন্দর্য এই এলাকার মানুষদেরকে আসলে খুব একটা বিমোহিত করে না। এটা আমাদের শহরের মানুষদের জন্য যতটা আসলে আনন্দ দেয়, গ্রামের মানুষ এটা প্রতিনিয়ত দেখে দেখে অভ্যস্ত, যার জন্য এটা তাদেরকে নতুন করে আর খুব বেশি আনন্দ দেয় বলে আমার মনে হয় না। কাশফুলের সাইজ বিশাল সাইজ, মাথার উপর দিয়ে যাচ্ছে কাশফুলের সাইজগুলো, বিশাল বিশাল কাশফুল আমরা দেখতে পাচ্ছি। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই কাশফুলগুলো। আসলে একটা প্রচলিত কথা আছে, কাশফুল দূর থেকে ঘনই লাগে। এটা আসলে আপনারা আমার মতো যখন খুব ক্লোজারে আসবেন তখন বুঝতে পারবেন। এখন আমাদের কাছে মনে হচ্ছে বেশ পাতলা, কিন্তু দূর থেকে কিন্তু এটাকে বেশ ঘনই লাগে। আমরা আসলে একদম গ্রামে যেতে চেয়েছিলাম। চরে ভ্রমণ করার সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা এতক্ষণ পর্যন্ত কাদা পেরিয়ে কোনো রকম আসতে পেরেছিলাম, কিন্তু এখানেই বোধহয় আমাদের আসলে প্রাথমিক খেলা শেষ করতে হচ্ছে। কারণ এই জায়গাটুকু আর আমরা কোনোভাবেই জুতা না খুলে কাদা পানি না পার হয়ে আমরা আসলে যেতেই পারছি না। এখানে এমন একটা অবস্থার মধ্যে পড়েছি যে হয় আমাদেরকে যদি সামনে এগোতে হয় তাহলে আমাদেরকে জুতা খুলেই যেতে হবে, অন্যথায় আমাদেরকে শহরের দিকে আবার ব্যাক করতে হবে। এখন আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বে আছি। আমার সাথে যে সফর সঙ্গী, এই সফর সঙ্গীরা তোমরা কি করবা, কি করতে চাচ্ছ বলো? এখন তারাও কনফিউশনে আছে। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম আমরা এই পথেই এগোবো। ফিরে যাওয়ার সুযোগ আমাদের আসলে নেই, যেহেতু আজকে আমরা পথে বের হয়েছি জিতবো বলে, হেরে যাওয়ার জন্য তো আসিনি। তাই আমরা এই অলরেডি আমার পা ভিজে গেছে। আমি যতটুকু ভেবেছিলাম করতে হবে তার চেয়ে বেশি। মাই গড, এখানে আসলে অনেক কাদা এবং এর মধ্যে আসলে ডুবেই গেলাম এক প্রকার। আমার পা পুরোপুরি ভিজে গেল, কিছু কারণে। কারিমুলের অবস্থা শোচনীয় অবস্থা, কিন্তু লাভ হয়নি, কোনোভাবেই লাভ হয়নি, আসলে ভিজেই গেছি। তাও আমরা এগিয়ে যাচ্ছি আত্মপ্রত্যয়ে। যাই হোক, এই হচ্ছে চরের রাস্তাঘাট। এই শোচনীয় অবস্থা, এইভাবে করে আসলে চরের মানুষদেরকে প্রতিদিন যাতায়াত করতে হয়। ভাবতে কি কষ্ট লাগছে। চাল ডাল বাজার এবং তাদের চিকিৎসা উপকরণ সবকিছুর জন্য এই শহরের দ্বারস্থ হতেই হয়। আর তাদেরকে প্রতিনিয়ত এই কাদা পানি পার হয়ে যেতে হয়, যেটা আমরা শহরের মানুষজন এসে নাকানি চোহানি খেয়ে গেলাম, এইরকম আর কি। কিন্তু সামনে বিপদ আমাদের বোধহয় আরেকটি আসতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দুর্বার গতিতে সে এগিয়ে যাচ্ছে। লাভ হবে না, লাভ নাই এইটার। সফর সঙ্গীদের অবস্থা দেখুন, কোনোভাবেই তারা জুয়ায় সম্ভবত ভেজা ছাড়াই বোধহয় উঠতে পারলো, কিন্তু আমি এবং কারিমুলের অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা ভিজে গেছি, এভাবে বেশিক্ষণ থাকাটাও আসলে সমীচীন হবে না, ঠান্ডা লেগে যাবে। কিন্তু তারপরেও আসলে আমরা থেমে যাচ্ছি না, যদি আমাদের থেমে যাওয়া উচিত হয়তোবা, বাট আমরা থেমে যাচ্ছি না, আমরা জয় করে দেখতে চাচ্ছি। পথে নেমেছি হারার জন্য নয়,
আমরা জিতেই ছাড়বো। আমরা এখন প্রাথমিকভাবে ধরে নিচ্ছি গ্রাম পর্যন্ত পৌঁছানোতে পারাটাই আমাদের হয়তো বড় একটা সার্থকতা হবে। রাস্তা বানাচ্ছে, বাহ, যাক। এই যে ভাইয়ারা এখানে রাস্তা করতেছে, আমাকে বলতেছে ভাইয়া ভিডিও করেন, যেহেতু সরকার রাস্তা করে দিচ্ছে না, তাই ভাইয়ারা নিজেরাই রাস্তা করতেছে। এখানে অনেক পানি, যার জন্য মানুষজন চলাচলে কষ্ট হচ্ছে, জন্য ভাইরা রাস্তা করতেছে। ধন্যবাদ ভাই, আপনাদের জন্য শুভকামনা থাকলো, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজে লাগবে। জি জি দিয়ে দেব। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর একটি সিনারি, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে। আমি জানি না অন স্ক্রিন আপনারা ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। আমরা যে এত কষ্ট করে আসলাম, এসে যে এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাবো, এটা আমাদের কল্পনাতীত ছিল। সত্যি আমাদের যে এতক্ষণ কষ্ট করে আমরা কাদা পানি পারালাম, এটা আমাদের কাছে এখন নস্যি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর প্রতিটা সৃষ্টি এত নিখুঁত, এত সুন্দর। আমরা যদি তা উপলব্ধি করতে পারি, তাহলে আল্লাহর প্রতি আমাদের আসলে আরো মনোযোগটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। চরে আপনারা এই যে মহিষের পাল দেখতে পাচ্ছেন, এখানে বাণিজ্যিকভাবে আসলে মহিষের চাষ করা হয় এবং এখান থেকে দুগ্ধ সংগ্রহ করা হয়। সেই দুগ্ধ হয়তো শহরে পৌঁছে দেওয়া হয়, শহরের মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে লাগানোর জন্য। পাখির কলতান আপনারা শুনতে পাচ্ছেন, নিখুঁত কলতান। আমরা একটা পাখি উঠতে দেখছি, জানি না অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই পাখিটি কলতান করছে, বেশ সুমধুর এই পাখির কণ্ঠস্বর। এই এলাকাটা আগে থেকে অনেকটা পিছিয়ে ছিল, ঠিক আছে? এই এলাকার মানুষ একটু মানে শিক্ষার হার যে অনেক কম ছিল। প্রাইমারি মানে শিক্ষাটা নেওয়ার পরে আর শুধু থাকতো না পড়াশোনা করার। কিন্তু এটা যখন মানে ইত্যাদির মানে ইতে চলে আসে প্রথমে ইভেন্টে, তখন মানে এটা এলাকাটা বেশি একটু ফোকাস করা মনে হচ্ছে, আমি যেটা জানি আর কি। তারপর থেকে এটা প্রাইমারি হয়, তারপর একটা হাই স্কুল হয়, মোটামুটি এখন ছেলেপেলে একটু পড়াশোনা করতে পারে এটা। আর দুটা মাদ্রাসা মনে হয় আছে এখানে, মাদ্রাসা শিক্ষার দিকে এখানে একটু মনোযোগী। আসলে তারা চিন্তা করে যে প্রাথমিক শিক্ষাটাই শুধুমাত্র শিখেই তারা হয়তো তাদের কর্মজীবনে চলে যাবে, অথবা মেয়েদেরকে খুব অল্প বয়সে, হ্যাঁ 14 থেকে 15 বছর বয়সী অনেক মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। আসলে এখানে রিলেভেন্টলি কাজ করে হচ্ছে তাদের প্রভার্টি বা দারিদ্রতা, আপনারা যেভাবেই বলেন। অশিক্ষা কুশিক্ষা তো থাকেই, চরে আসলে যেহেতু সুশিক্ষা আলো খুব একটা পৌঁছাতে পারে না, স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন জীবন হয় ব্যক্তিকেন্দ্রিক অথবা প্রতিদিন কেন্দ্রিক। প্রতিদিন তারা কিভাবে বাঁচবে, এই জীবন সংগ্রাম নিয়ে তাদের প্রতিটা দিন শুরু হয়। আর এর চাহিদার যোগান দিতে গিয়েই তারা আসলে আর্থিকভাবে একটু পিছিয়ে পড়ার দরুন তারা সংসারের খরচটা বেশি নিতে পারে না। আর এর ফলবর্তীতেই বাচ্চাদেরকে তারা শিক্ষার প্রতি আগ্রহী হয় না, কারণ বেশিরভাগ মানুষই এখানে শ্রমজীবী। তাদের হয়তো পেশা মাছ ধরা অথবা কৃষি কাজ করা। এখানে কৃষি আবাদ হয়, কিছু শস্য আবাদ হয়, ফলমূল চাষ করা, গবাদি পশু পালন করা, হাঁস মুরগি, মহিষ, গরু, ছাগল ইত্যাদি। গ্রাম বা যাচ্ছে আবার ওই জায়গায় গ্রামটা মনে হচ্ছে। আমার সফর সঙ্গীদের কাছে যেটা মনে হচ্ছে, আমার কাছেও তাই মনে হচ্ছে যে রাস্তার পরিমাণ মনে হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। আমরা মনে করেছিলাম যে দূরে ওই যে গ্রাম দেখা যায়, হয়তো আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। তো আসলে দূর থেকে আসলে যতটা কাছে মনে হয়, আসলে ততটা কাছে নয়। তবে সত্যি কথা, সবুজই প্রকৃতি আমাদের কাছে ভালোই লাগছে, যদি একটু অনিশ্চয়তার মধ্যে আমরা আছি যে আমরা যখন ফিরে যাব তখন আসলে কিভাবে ফিরে যাব। নিরাপত্তা বোধ তো এখানে অবশ্যই আছে, আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ, অনেকদিন পরে এরকম নির্মল ঘাস দেখলাম। দেখুন দূরে একটি গাছ, মনে হচ্ছে ছবির মতো লাগছে। ভেবে দেখুন তো, এরকম একটি গাছ পুরা চরে আপনি একা। আমাদের সফর সঙ্গীতে ছোট্ট একটি বাচ্চাও আছে। দেখুন এই ছোট বাচ্চাটিকেও এই কষ্ট করে এই রাস্তাতে, দুর্গম রাস্তাতে হাঁটাচলা করতে হচ্ছে। এখানে বিজিবি আছে কি? না না বলো বিজিবি আছে, মানে সেনাবাহিনী।
দুর্গম সিনারি বলতে যা বোঝায়, অলরেডি আমাদের মধ্যে একজন স্লিপ কেটে পড়ে গেছে। ওই যে দূরে আপাকে দেখতে পাচ্ছেন, তিনি একটু আগে স্লিপ কেটে পড়ে গেছেন। যাও কারিমুল, দেখো তুমি আল্লাহ রক্ষা করে কিনা। ও, আমরা তো অল্টারনেটিভ বইতে যেতে পারি। এই আমরা কেন আসলে এই দুর্গম পথ দিয়ে যাচ্ছি? আমরা এদিকে যেতে পারি না? এই যে ভাই যে চিন্তা করেছে, ভাই আমি স্লিপ কাটার ভয়ে একদম কাদার মাঝখান দিয়ে যাচ্ছি, যদি এখানে বেশি কাদা, কিন্তু তারপর এখানে ঘাস থাকাতে স্লিপ কাটার ভয় কিছুটা কম। খুব আসলে আমাদের খুব কষ্ট হচ্ছে, আসলে আপনাদেরকে বোঝানো যাবে না যে কতটা কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে হয়তো এক ধরনের আনন্দ আছে, কিন্তু প্রচন্ড রিস্কও তো আছে। আসলে কোথাও উঁচু, কোথাও নিচু, আবার কোথাও শক্ত মাটি, কোথাও একদম নরম মাটি। পা দিলে সাথে সাথে ভিতরে চলে যাচ্ছি। সুন্দর একটি ফুল, সাবধানে উঠি। আমরা প্রথমটা সাকসেসফুলি পার হয়ে এসে এখন দ্বিতীয় আরেকটি নদী আছে, ছোট একটি নদী, খালের মতো, এটি আমরা পার হচ্ছি। আমরা প্রথম চর পার হয়ে পার হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় চরে চলে আসলাম। এটা বলা যায় দ্বিতীয় চর, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মাঝখান দিয়ে চর পড়ে গেছে, এবং এখান দিয়ে ছোট ট্রলার দিয়ে এখানে পারাপার হতে হয়। 10 টাকা করে নেয় এখানে। এখান থেকে গ্রামের মাঝপথে যাওয়ার জন্য মোটরসাইকেল অবশ্য দেখতে পাচ্ছি, বাট আমরা এত দূর কষ্ট করে এসেছি, তাই আর আমরা যানবাহনে যাব না, আমরা গ্রামের ভিতরে হেঁটেই যাবো সিদ্ধান্ত নিলাম। চলুন আমরা গ্রামের ভিতরে আমরা দেখি। কাদা যেন আমাদের আসলে আজকে পিছু ছাড়ছে না। আজকে আমাদের জীবনটাই কাদাময় হয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছি শুধু কাদা আর কাদা। আবারও পা ধুয়ে আমরা জুতা পরেছিলাম, কিন্তু সেটা বেশিক্ষণ আর পায়ে রাখতে পারলাম না, বাধ্য হলাম। আসলে জানি না আসলে তারা এত কষ্ট করে কিভাবে এখানে থাকে, আল্লাহ একমাত্র ভালো জানেন। দেখ, তাদের জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছু করার নেই। সত্যি কথা, আজ এত প্রত্যন্ত চরে না আসলে জানতে পারতাম না আসলে চরের মানুষ কতটা কষ্ট করে। আপনারা হয়তো আমাদের এই ভিডিও চিত্রের মাধ্যমে তাদের জনজীবনের দুর্ভোগের কিছুটা অংশ দেখতে পারলেন। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। আমরা তো আসলে আর কিছু করতে পারবো না, দোয়াটা তাদের জন্য করব, যাতে তারা ভালোভাবে বেঁচে থাকে আর মানুষ যেন খুব বেশি অসুস্থ না হয়। কারণ অসুস্থ রোগীদের জন্য এদিক দিয়ে যাতায়াত করাটা ভীষণ কষ্টের হবে। আমরা সুস্থ মানুষ, তাতে আমাদের যাতায়াত করতে অনেক কষ্ট হচ্ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যে যাতায়াতের জন্য কোনো রকম যানবাহনের ব্যবস্থা নেই। চরে এগুলো সম্ভবত কালাই রোপণ করেছে। আমরা যে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাই, এই চরেই বোধহয় তার সবচেয়ে বেশি ফলন হয়। আপনারা এই যে কুড়ির যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটাই সে কালাই, এটা রোপণ করা হয়েছে চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। একসময় হয়তো এটা কালাই ভরে যাবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে বিস্তীর্ণ চরে বোধহয় তেমন কোনো আবাদ করা হয় না, কিন্তু না, আসলে এত ঘাসের মাঝখানে কালাই রোপণ করা, এটা চোখে পড়ছিল না। এখন আমাদের চোখে পড়াতে আমরা নিশ্চিত হলাম যেখানে কালাই রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় গ্রামের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা টাওয়ারও দেখতে পাচ্ছি, তার মানে এখানে মোবাইল নেটওয়ার্ক সেবা চালু আছে। ভাই, আপনাদের এই চরটার নাম কি? মাদারদি চর মাজার দিয়া। আর ওই যে ওই চরটা পার হইলাম, ওইটাকে কি বলে? হ্যাঁ, মধ্যের চর, মিডল চর। আর এটা হচ্ছে মাদার দিয়া। এটা কোন থানার মধ্যে পড়ছে? রামপুরা থানা। স্কুল আছে কয়টা ভাইয়া? একটা স্কুল। মাদ্রাসা কয়টা আছে? একটা পুপাড়াতে একটা মাদ্রাসা আর একটা স্কুল। চিকিৎসার জন্য কোনো চিকিৎসা কেন্দ্র আছে? ও, ডাক্তার বসে?
মাঝে মাঝে ডাক্তার হয়তো আসে না আপনাদের চিকিৎসা সেবা দেয়। এখানে কতজন মানুষ আপনারা বসবাস করেন? 3000 ভোটার। 3000 ভোটার হলে তাহলে তো অনেক মানুষই আসলে এখানে বসবাস করে। একটা স্কুল, একটা মাদ্রাসা আছে। অবশেষে আমরা গ্রামের দেখা পেলাম চূড়ান্তভাবে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের চরের গ্রামের ভিটা বাড়ি। হ্যাঁ ভাইয়া, যাবো আমরা। স্কুলে যাই চলো। একদম গ্রামীণ জীবন, সরলী জীবন যাকে বলে। এখানে গরু পালছে তারা, পাখির কলতান। সহযোদ্ধাদের অবস্থা খুবই কাহিল, নাজুক। কি মনে হয়? হ্যাঁ, তোমরা তো এক্সপ্লোর করছো। ছোট ভাই আমরা সব মেন ভার্সেস ওয়ার্ল্ডের বেয়ার গ্রিলস না? হ্যাঁ, তুই কম না হাসি নাকি? কিছু মানে বা তোমার আগে ভালো চলে যেত। বাহ, চরের মধ্যে আধা পাকা বাড়ি। একজন নতুন করে আবার বাড়ি তুলছে। এই ইট, পাথর, সিমেন্ট, রড আনতে যে কি পরিমাণ পরিশ্রম হয়েছে তা তো কিছুটা দেখে আসলাম। এখানে একটি আধা পাকা বাড়ি দেখতে পাচ্ছি। এখানে আধা পাকা বাড়িটা দেখতে পাওয়াটাও বেশ রেয়ার মনে হচ্ছিল, কিন্তু বেশ কয়েকটা বাড়ি আমরা দেখতে পেলাম। মাটির বাড়ি, এই চরে এসে আমরা মাটির বাড়ি দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। তাই এখানকার গৃহস্থদের অনুমতি নিয়ে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। একদম মাটি দিয়ে তৈরি করা ঘরগুলো, সুন্দর করে লেপন করা। দেখলে মনে হবে যে একদম দেয়ালের মতো। এটা শক্ত হলে আসলে দেয়ালের মতোই হয়ে যায়। আর এটা হচ্ছে বিশাল একটা মটকা। এখানে ধান রাখা হয়, আসলে ধানের সিজনে যখন ধান হয়। একদম নিরেট ঘরটাও, একদম মেঝেটাও আমরা মাটিরই দেখতে পাচ্ছি, দেয়ালগুলো মাটির। এই মাটির ঘরে থাকারও যে সুখ, এটা যারা থাকে তারা হয়তো বুঝে। আমরা অনেকে দালানে থেকে আসলে এতটা সুখ অনুভব করি না, কারণ আমরা মাটির মানুষ, মাটিতেই আমাদের মিশে যেতে হবে। সেই মাটি দিয়ে তৈরি ঘর আমাদের কাছে ভালোই লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগারই কথা। বেল গাছে বেল হয়ে আছে, সুন্দর, একদম ন্যাচারাল। ছুটে গেল তো শক্তি, মানে এই যেমন মানুষের কাছে জিজ্ঞাসা মানেই হয় না। হাতে মাল আছে তো, এই যে আরেকটা মাটির বাড়ি আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে এলাকায় আছে। আমাদের এখানে গারো পাহাড়ে তুমি ঢাকাতে একটা মাটির বাড়ি দেখাইতে পারবা? তো তুমি বলতেছো সব জায়গায় আছে। কাঠবিড়ালি, 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 পেয়ারা তুমি খাও। এটা স্কুল না তো, এটি কি পাকা বাড়ি? ওয়াও, কি সুন্দর দেশটা, দেখো খালি কি সুন্দর। একদম গ্রামীণ জীবন যাকে বলে। এই আকন্দ গাছ এত বড় হয় আমি জীবনে দেখি নাই। আকন্দ গাছ
এটা কিন্তু একটা ঔষধি গাছ। বাঁশের কুচি করে না। আরে না, বড় লিখে নেই। সেটাই তো কথা, প্রশ্ন তো আমারও সেটা। আমাদের হাতে 1 ঘন্টা তুমি ইন্ডিয়ার বড় কথা দিয়ে দিও ভাই। আমি ভয় করতেছি যাওয়ার, তুমি মানে 3টা পর্যন্ত আমরা চলবো, 2 ঘন্টা ওখানে চলে যাবো না? কথা বলছেন 3টা 5 টাকা তো ওখানে। আরে ভাই আমাদের তো সন্ধ্যার আগে ঘাট ঘাট পর্যন্ত পৌঁছতে হবে, তুমি এটা দেখলাম 3টার তুমি ভিতরে এটা মেজারমেন্ট করতেছো না কেন? 2টা বাজে 1 ঘন্টা ঘুরবো আমরা। আরে বারোটা সামনে কিন্তু আসছি। আরে এখন বড়টা বাপ, 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ 1 ঘন্টা বেশি আছে। আমরা 2টা আমরা 3টা বাজে শেষ করব, এই একটা বাজে আসলে রাত। গ্রামীণ জীবন একদম আগের জীবন। মানুষ রাজনীতি করে কি হচ্ছে ভাই? ওরে দেখছেন? ইউনিয়ন পলিটিক্স কি হচ্ছে ভাই? বাহ, সুন্দর। হ্যাঁ, এই যে ধানবাড়ি হ্যালো, কেমন আছো তোমরা? এটা তোমার ভেড়া? ওর নাম কি? ওর নাম কি? ভেড়ার কোনো নাম দাও নাই? ভেড়ার আবার কি নাম দিবা, তাই না? ভেড়া তো ভেড়াই। চাল কুমড়া। তোমার নাম কি? নূর। স্কুলে পড়ো? কোন ক্লাসে? বড় ক্লাসে। আর তুমি? তুমিও বড় ক্লাসে পড়ো? কি পড়ায় স্কুলে? ছড়া পড়ায়? ছড়া? আর ছড়া পড়ায় না? কোন ছড়া? একটা ছড়া বলো তো, পারবা? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তুমি পড়ছো, তুমিও তো পারো এটা, না? বলো, তুমিও বলো। মাশাআল্লাহ, সুন্দর পেরেছো তোমরা। এখানে দোকান আছে আশেপাশে? কোথায়? ওই যে ধান বানানোর সিঁড়ি গেল। একদম গ্রামীণ জীবন কাকে বলে, খড়কুটো নাড়া। আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি জানি না দর্শক মন্ডলী আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদেরও যারা গ্রামীণ জীবনকে ভালোবাসেন তারা আসলেই পছন্দ করবেন বিষয়টি। অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটা দোকান দেখতে পেলাম, কিন্তু আফসোস দোকানটা বন্ধ। তাই আমাদের প্রচন্ড ক্ষুধা লাগলেও আসলে কিছু খেতেও পারছি না। স্কুলটা কোথায় ভাইয়া? ও, ও বড় দেখা লেগে পাগল হয়ে আছে। আমাকে ফলো করে সরকারি উদ্যোগে বোধহয় সোলার প্যানেল দিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। সাজনা গাছ, সাজনা হয় এখানে, রাজশাহীর সাজনাগুলো খুব মজার হয়। নিরেট গ্রাম, এখানে আসলে আসলে আপনার নিঃশ্বাস নিতে ইচ্ছা করবে শুধু। এত সুন্দর আবহাওয়া, আমাদের এত ভালো লাগছে যে আসলে আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। ভিডিওতে অনেক কিছু আসলে দেখানো গেল, অনুভূতিটা প্রকাশ করা যায় না। স্কুল স্কুল সামনে? জি। এখানে গ্রামীণ দোকানপাট, এখানে ক্যারাম বোর্ডের একটা খেলাধুলা করে অবসর সময় কাটায়। চায়ের দোকান হয়তো এখন বন্ধ, বিকেল বেলা হয়তো খুলবে। না ভাইয়া, প্রচুর বাঁশের গাছ। বাহ, বেগুন গাছগুলো অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ। ক্ষেত ফসলে ভরে যাক মানুষের, এই দোয়া। প্রসঙ্গত এখানে আসলে কোনো পাকা রাস্তা নেই, যেহেতু আমরা যাত্রাপথেই দেখে এসেছি। তো গ্রামের মাঝখান দিয়ে এটাই সম্ভবত একমাত্র রাস্তা। সেই রাস্তাটাও কাঁচা, এবং এর দিক দিয়ে সম্ভবত ট্রাক্টরের মতো কিছু যানবাহন চলাচল করে। তার এই ফলশ্রুতিতে এখানে বেশ গর্ত হয়ে গেছে। হ্যাঁ, আমরা ওই যে ট্রাক্টরটা দেখতে পাচ্ছি, সম্ভবত এরকম যানবাহনগুলোই
এই রাস্তা দিয়ে চলাচল করে। একটা উঁচু বিটির মতো এখানে সম্ভবত এটা বসত ভিটাই হবে। এটাও একটা কাঁচা পাকা বাড়ি। কাঁচা পাকা বাড়ি আমার কাছে বেশ ভালোই লাগে, ঐতিহ্যগত মনে হয় এবং স্বাস্থ্যকর সবচেয়ে বড় ব্যাপার। বিশাল একটি শিমুল গাছ। দেশি, একদম দেশি গরু, হৃষ্টপুষ্ট না। আসলে দেশি গরু বেশিরভাগই এরকমই হয়। অনেকে হয়তো হাইব্রিড প্রজাতির কিছু খাবার খাইয়ে অথবা কিছু মোটা তাজাকরণ ওষুধ খাইয়ে মোটা করে। এই যে আপনারা এখন নিরেট ক্ষেতের ফসল দেখতে পাচ্ছেন, একটু দাঁড়াও, ক্ষেতের ফসল দেখতে পাচ্ছেন। সুন্দর করে টমেটো গাছ লাগিয়েছে, যেটা শীতে ফলন আসবে মনে হচ্ছে। বেশ বড় হয়ে গেছে মাশাআল্লাহ, ফুলের কড়ির মতো দেখা যাচ্ছে। সম্ভবত কিছুদিনের ভিতরে ফুল ফুটবে। বিশাল এলাকা জুড়ে এই ক্ষেত ফসলগুলো, এরকম বিভিন্ন ঋষি ক্ষেত ফসল আছে। সবগুলো তো আসলে এখানে তুলে ধরা যাবে না, একটু আপনাদেরকে তুলে ধরে দেখানোর সুযোগ হলো তাই দেখালাম। দাঁড়াও, গরিব তো না। আর তোমার কতটুকু আছে? আর আচ্ছা 10 মিনিট আছে, 5 মিনিট আছে। আরো 5-7 মিনিট। ভালো লাগছে এটাই আবার বাড়িগুলো, গ্রামীণ বাড়িগুলো সুন্দর। আমার কাছে এই ঘরগুলো রাখার সিস্টেমটা বেশ ভালো লাগে। উপরে সম্ভবত মিষ্টি কুমড়া, না চাল কুমড়া। চাল কুমড়া, চালের উপরে অলরেডি একটা কুমড়া হয়ে আছে। আমাদের কনফিউশন দূর করার জন্যই হয়তো এই ফলটা হয়ে আছে। আমরা তাই নিশ্চিত হলাম যে এটা চাল কুমড়া ছিল। গ্রামীণ কাঁচা বাড়ি, এখানে বেশ কিছু কাঁচা বাড়ি দেখতে পেলাম, আমাদের কাছে ভালোই লাগছে। আমরা মোটামুটি গ্রামের বেশ ভিতরেই ঢুকে গেছি। তো এখান থেকে ব্যাক করে যেতে আমাদের আসলে অনেক সময় লাগবে, কিন্তু আমাদের এতই ভালো লাগছে যে আসলে আমরা হাঁটছি, শুধু হাঁটছি। থামার বা চলে যাওয়ার চিন্তা এখনো করতেছি না, যদি আমাদের করে ফেলা উচিত। অত সন্ধ্যার আগে আমরা আসলে পৌঁছাতে পারবো না। কিন্তু এত সুন্দর, কষ্ট করে এত সুন্দর জায়গায় এসেছি। আপনারা দেখুন বাড়িটার ভিতরের অবস্থান, বেশ ভালোই লাগবে। আমরা আর ভিতরে গেলাম না, কাউকে বিব্রত করলাম না, বাইরে থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। যতটুকু গ্রামীণ মানুষকে স্বাচ্ছন্দ্যে রেখে অর্থাৎ তাদেরকে বিব্রত না করে ভিডিও করা যায় তাই চেষ্টা করছি। এটা মোটামুটি নিরেট একটা গ্রামীণ ভিডিও। বেগুনের চাষ করা হয়েছে এখানে। আদার অবস্থা কতক্ষণ লাগবে আর ভাই? এখানে একটা ডুপ্লেক্স বাড়ি, মাশাআল্লাহ 950 মানেতে 1 কিলোমিটার। মসজিদ লাইট, মসজিদ 1 কিলোমিটার 20 মিনিট এটা কি মসজিদ? হ্যাঁ মসজিদ। ও মসজিদ, বা আমরা গ্রামে এত সুন্দর একটা মসজিদ দেখবো মাশাআল্লাহ, এটা কল্পনাই করি নাই। এটা আমাদের জন্য মোটামুটি এক্সট্রা একটা পাওয়া মনে হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর মসজিদ। স্কুল পড়ে না, এই সামনে সোজা রাস্তা ছিল না। প্রতিটা বাড়ির চিত্র মোটামুটি একই, তবে মাঝে মাঝে কিছু কাঁচা পাকা দালান দেখা যাচ্ছে। এটা মোটামুটি ঢালাই করা একটা দালান। এগুলি করতে বা ইট আনতে তাদেরকে প্রচুর শ্রম দিতে হয়েছে, সিমেন্ট, রড প্রভৃতি জিনিস। সেই আমরা যেভাবে আসলাম, আপনারা যেটা ভিডিওতে দেখলেন, এইভাবেই করি তাদেরকে আনতে হয়েছে। আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে এটাই জানতে পেরেছি। এটা সম্ভবত একটা আলু জাতীয় গাছ, লতানো আলু গাছ। এটা মাটির উপরের বা ছাদ, চালের উপরের আলু, মাটির নিচে হয়, উপরেও হয়। আমাকে কানিম এটা নিশ্চিত করলো। বড়ইতে ফুল হয়েছে, প্রচুর ফুল। নিচে গবাদি পশু অনেকগুলো দেখতে পাচ্ছি। ট্রাক্টর আছে, মোটামুটি স্বাবলম্বী কৃষক বলা যায়। ভাই
তবে এই গ্রামের মানুষ যতটুকু আমরা ভেবেছিলাম দারিদ্র্য সীমার নিচে, কিন্তু তাদের বাড়িঘর দেখে বা তাদের যে বিষয়বস্তু দেখে মনে হচ্ছে যে না, তারা অতটা আসলে একদম ইনসলভেন্ট না। দারিদ্র্য সীমার নিচে হয়তো তারা বসবাস করছে না, যদিও কিছুটা নাগরিক সুবিধা হয়তো থেকে তারা বঞ্চিত। সোলার প্যানেলের মাধ্যমে তারা এখানে বিদ্যুৎ উৎপাদন করে তাদের অন্ধকার দূর করে। তবে এই চরে গবাদি পশুর অনেক দেখতে পেলাম আমরা, এটা ভালো একটা দিক। তারা যে স্বাবলম্বী হওয়ার এটা একটা কারণ হতে পারে যে তারা প্রচুর গবাদি পশু লালন পালন করে, যেটা তাদের একটা বাড়তি আয়ের যোগান দেয়। এখানে আমরা একটা ট্রাক্টর দেখতে পাচ্ছি, মাটির ঘর, দৈনন্দিন কাজে ব্যস্ত কৃষক গবাদি পশুর জন্য খাবার রেডি করছে, খড়গুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে। এখানে প্রচুর সাজনা গাছ দেখতে পেলাম। সাজনা বেশ উপকারী একটা ফলও বলা যায়, এবং তার পাতা রোগ নিরাময়ের জন্য ভীষণ একটা উপকারী দ্রব্য, যা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এর পাতা গুঁড়ো করে অনেকে খায় অথবা ভাজি করে খায়। আমরা আবার সেই পানি, তবে এদিক দিয়ে পানির মধ্যে পাড়া না দিয়ে আমরা যাওয়ার একটা সুযোগ হলো। তবে প্রতিনিয়ত গাড়ি চলাচলের জন্য বিশেষ করে ট্রাক্টর, এখানে বেশ বড় গর্ত হয়ে গেছে। এই একমাত্র সড়ক, কাঁচা সড়ক, এটারও বেহাল দশা। ডিসেল লাইন আছে? বাহ, ডিসেল লাইন আছে এখানে। ডালিম গাছে প্রচুর ডালিম হয়ে আছে। বাচ্চারা খেলাধুলা করছে, বাচ্চারা। এটা সম্ভবত ফার্মের মুরগি, বাট দেশীয় ভাবে লালন পালন করার ফলে দেশি মুরগির মতো বেশ চলাচল করছে, কিন্তু হৃষ্টপুষ্টতা সেই ফার্মের মুরগির মতোই। আসসালামু আলাইকুম। এখানে আরেকটি দালান দেখতে পাচ্ছি। আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি অনেকক্ষণ হাঁটার পরে। আবার কিন্তু দোকানগুলো সবই বন্ধ। আফসোস, আমরা দুপুরের জন্য কিছু খাওয়া দাওয়া করতে পারছি না। এবং বেশ বড়ই মার্কেটটা মনে হচ্ছে। বাহ, আমি গ্রামীণ একটা চরে এত বড় একটা মার্কেট দেখতে পাবো, এটা আমার অকল্পনীয় লাগতেছে। আমি আমার লাইফে কোনো চরে এত দেখতে পাইনি। আমরা হনুমানকে দেখতে পাচ্ছি। হনুমান একটা কাঁচা সবজি নিয়ে খাচ্ছে। এটাও গ্রামীণ ঐতিহ্যের একটা অংশ। হ্যালো হ্যালো,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে যে আমরা এই ডেস্টিনেশনে আসার জন্যই আমরা এত কষ্ট করলাম। চরটার নাম হচ্ছে চর মাঝদিয়ার ইউনিয়ন আব্দুল জব্বার স্কুল মার্কেট। এখানে এত সুন্দর করে পরিপাটি করে একটা মার্কেট তৈরি করা, আমার সত্যি বিস্ময় ঘোর কাটছে না। এটা আমরা যে পরিমাণ কষ্ট করে এই চরে আসলাম, এই দুর্গম জায়গায় এমন একটা মার্কেট দেখতে পাবো, এটা আসলেই কল্পনা করিনি। মাশাআল্লাহ, স্কুল, গ্রামের মাঝে স্কুলটা, চল মাঝদিয়ার স্কুল। স্কুলের একটা বিশাল মাঠও আছে, মাঠটাও খুব সুন্দর, ঘাস দিয়ে পরিপাটি করা। এখানে একটা চায়ের দোকান। শুরু থেকে আসলে আমরা বুঝতে পারছিলাম না আমরা কোন পর্যন্ত যাব, গ্রামীণ কোন পর্যায়টা দেখব। তো আমরা পরবর্তীতে যখন জানতে পারলাম এখানে একটা স্কুল রয়েছে, তো ভাবলাম যে আমরা স্কুলের ক্যাম্পাস পর্যন্ত বা স্কুলের প্রান্তর পর্যন্ত আমরা পৌঁছাবো, তারপরে আমাদের গন্তব্য শেষ করব। আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্কুল পর্যন্ত পৌঁছে গেলাম, এই চর মাঝদিয়ার রাজশাহীর এই চরে। চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1960 খ্রিস্টাব্দ, পুনর্নির্মাণ 2004-05 অর্থবছর, হরিপুর, পবা, রাজশাহী। এখানে একটা কমিউনিটি ক্লিনিকও আছে স্কুলের পাশাপাশি। নুননাহার কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকে ডক্টর না থাকলেও এখানে একটা হনুমানকে অবশ্য আমরা দেখতে পাচ্ছি। এ নিয়ে আমরা দুটো হনুমান এই গ্রামে দেখতে পেলাম, তার মানে এখানে মোটামুটি বেশ কিছু হনুমান থাকার কথা। এত টাকা দিয়ে ছালিয়া আর সাইকেলে করে ভাই মুরগির বাচ্চা নিয়ে আসছে। 80 টাকা। এটা কি জাত ভাই? জাতটার নাম কি? কাজী ফার্মের। রাজহাঁস আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোভাবেই চর মাঝদিয়া ঘুরে ফিরে দেখতে পারলাম। ঘোরাফেরা শেষে এখন আমরা ফেরার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই আমাদেরকে এই ছোট নদীটা পার হতে হবে, পার হয়ে ওই পারে অপেক্ষমান ট্রলি গাড়িতেই আমরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আসার পথে অনেকক্ষণ হেঁটে আমাদের পা ব্যথা করছিল, তাই এই গাড়িতে করেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনো সময় কাইসিস করে একটা আশা করা যায়, আল্লাহ যদি চাই কিছু চাইলে চর মাঝদিয়ার সাধারণ জনগণের এই কথাবার্তাগুলো আমার কাছে বেশ উপভোগ্য লাগছিল। ট্রলি গাড়িতে বসে মন্ত্রমুগ্ধের মতো তাদের কথাবার্তাগুলো শুনছিলাম। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু তাদের কৃষি ফসল, এটা বেশ বুঝতে পারছিলাম। প্রত্যন্ত অঞ্চলের এই নাগরিক সুবিধা বঞ্চিত মানুষগুলোর মাঝে একটা বিষয় দেখে খুব অবাক হয়েছি, তারা বাস্তব জীবনে বেশ সুখী। প্রচুর সম্পদ আপনাকে যে সুখী করবে ব্যাপারটা আসলে তা নয়, স্বল্পতাও মানুষকে সুখী করতে পারে। চর মাঝদিয়াতে আজকে যদি আমরা না আসতাম তাহলে এই সুন্দর দৃশ্য আমাদের দেখা হতো না। পরিবেশটা এতই সুন্দর ছিল, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই। আমরা এখানে আমাদের যাত্রাটা শেষ করতে যাচ্ছি। আপনারা শুরু থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখলেন
তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা যেহেতু আমরা পর্যায়ক্রমিক ভিডিও করেছি এবং স্পটেই আমরা ধারণ করেছি, তাই হয়তো কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কোনো পরামর্শমূলক কিছু থাকলে সেটা জানাবেন। আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের সেই পরামর্শটা অনুযায়ী অন্য পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে। আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমার যারা সঙ্গী সাথী ছিল সবাই সহ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।